ল্যাটিন আমেরিকার একসময় সবচেয়ে ধনী দেশ ভেনেজুয়েলা। সে দেশের মাটির নিচে মজুদ রয়েছে বিশ্বের বৃহত্তম তৈলখনি। আর এই তেল নিয়েই এই দেশের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের লড়াই। বর্তমানে এই দেশে চরম মুদ্রাস্ফীতি, দারিদ্রতা আর অভ্যন্তরীণ অস্থিরতায় জর্জরিত একটা দেশ। আর সে দেশেই রিসেন্টলি আমেরিকার আক্রমণে নাজেহাল অবস্থা। আর তার সঙ্গে সঙ্গে সেই দেশের প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তো যখনই টিভি খোলা হচ্ছে তখনই এই খবরটা আমরা প্রত্যেকেই দেখি। তো যুদ্ধটা কেমন যুদ্ধ, যে যুদ্ধে কোনো সেনা মরেনি, যে যুদ্ধটা একটা ফাঁকা জায়গায় হয়েছে, অথচ সে যুদ্ধে সবাইকে আগে থেকে আত্মসমর্পণ করেছিল যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হোক। বিষয়টা শোনার পরে বেশ একটু নাটক নাটক মনে হয়। আসলে এই আমেরিকার সঙ্গে এই ভেনেজুয়েলার সম্পর্কটা কিসের? পুরনো ইতিহাস থেকে যদি দেখা যায় তাহলে ভেনেজুয়েলার যে তেল রয়েছে, তেলের সঙ্গেই সম্পর্ক আমেরিকার। শুধু তেল নয়, তেলের সঙ্গে সঙ্গেও এই দেশের নিচে রয়েছে প্রচুর পরিমাণে গোল্ড, যার সঙ্গেই মূল সম্পর্কটা ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার। ভেনেজুয়েলার এই সমস্ত তেল খনিগুলির বরাতে সমস্ত কারখানাগুলি যারা ছিল তার সমস্ত কিছুই ছিল এই আমেরিকার কন্ট্রোলে। আমেরিকা সেখান থেকে তেল তুলতো এবং সেই তেল পরিশোধিত করত এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি করত। যদি 100 ব্যারেল বিক্রি করত তাহলে ভেনেজুয়েলাকে 50 ব্যারেলের হিসেব দেওয়া হতো। তার মধ্যে লাভের 75% আমেরিকার কাছে থাকতো আর 25% ভেনেজুয়েলাকে দেওয়া হতো। স্বাভাবিকভাবেই এরকম একটা ব্যবসার চুক্তি যদি আপনার সঙ্গে আমার হতো তাহলে হয়তো আপনিও আমাকে ছেড়ে কথা বলতেন না। তাহলে সে দেশটা কি করে দিনের পর দিন এই ধরনের অন্যায়কে মেনে নেবে, এই অন্যায় আবদারকে মিটিয়ে যাবে? শুধুমাত্র তার ক্ষমতা আছে বলেই তার এই সমস্ত অন্যায় আবদারকে মেনে নিতে হবে? সময়টা 1999, হুগো চ্যাভেল সেখানকার প্রেসিডেন্ট হলো। এবার তিনি দেখলেন যে এই তেল যদি আমরা নিজেরা তুলি এবং আন্তর্জাতিক বাজারে আমরা নিজেরা বিক্রি করি তাহলে আমাদের দেশ পৃথিবীর 1 নম্বর দেশ পরিণত হবে। তার এই ভাবনা চিন্তাকে সে দেশের জনগণ দু হাত তুলে আশীর্বাদ করেছিল এবং পরবর্তীতে সে একই রকমভাবে আমেরিকার এগেনস্টে লড়াই শুরু করলো এবং এই সাম্রাজ্যবাদী আমেরিকা ঘোষণা করলো। পরবর্তীতে দেখা যায় সেখান থেকেই আমেরিকার স্টার্ট এবং সে সময় আমেরিকা প্রচুর মুনাফা অলরেডি লুটে নিয়েছে। তারপরে বাকি সমস্ত কিছু সেখান থেকে তেল উঠানো থেকে শুরু করে সমস্ত ভেনেজুয়েলার সরকার নিজের উদ্যোগেই শুরু করে দিয়েছিল। সেই তেল তারা আন্তর্জাতিক বাজারে বিক্রি করছিল, বিক্রিও বেশ ভালো রমরমা চলছিল, অনেকে কম দামে তেল পাচ্ছিল প্রত্যেক দেশ এবং তারা রীতিমতো ক্রয় করাও শুরু করে দিয়েছিল। এভাবে বেশ ব্যবসাটা ভালোই চলছিল, কিন্তু সমস্যাটা তৈরি করলো আমেরিকা। এবার সে তখন কি করলো, নিচে নিচে যে সমস্ত ছোট ছোট দেশগুলি তাদের থেকে ক্রয় করছিল তাদেরকে ধমকানো শুরু করলো যে তোমরা ভেনেজুয়েলা থেকে তেল নেওয়া বন্ধ করো। ঠিক একই রকম যেমন ভারতকে সবসময় ধমকি দেওয়া হয় রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করা হোক, ঠিক সেরকম বাকি অন্যান্য দেশগুলো থেকে ধমকি দেওয়া হলো যে তেল নেওয়া বন্ধ করো, নালে শুষ্ক বাড়িয়ে দেওয়া হবে। ঠিক একই পলিসি ভারতের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে বর্তমানে। তো ভারতের বিষয়টা পরে আসবো। সেই বিষয়ে তখন তারা সেভাবে তারা স্টার্ট করলো, এটা প্রাথমিক পর্যায়ে। তারপরে ভেনেজুয়েলা রীতিমতো সমস্ত দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তাদের ইনভেস্ট করা অর্থও প্রচুর ছিল। শুধুমাত্র সেই সময় চীন, তারপরে জাপান, তারপরে আপনার রাশিয়া, কোরিয়া, এদেরকে তেল বিক্রি করে তো শুধুমাত্র একটা দেশ চলতে পারে না। কিন্তু এই সমস্ত দেশের তেল ক্রয় করাও কিন্তু আমেরিকা বারণ করতে পারছিল না, কারণ তারা জানে এই সমস্ত দেশের ব্যাপারে আমরা নাক গলাতে পারবো না। তা তাদেরকে ধমকে কোনো লাভ হবে না, তারা তেল ক্রয় করবেই। এবার নেক্সট পলিসি শুরু করলো তারা, সায়েন্টিফিকলি গেম। এবার তারা জানে যে কোনো একটা দেশে যদি ছাত্র যুবকে হাতে নেওয়া যায় তাহলে সেই দেশের ভবিষ্যৎ আমার হাতে। তাই তারা সেখান থেকে স্টার্ট করলো সমস্ত ছাত্র যুবদের ব্রেন ওয়াশ করা এবং সেখান থেকেই সেই ছাত্র যুবদের সেই দেশের ছাত্র যুবদেরকে সম্পূর্ণরূপে সরকারের এগেনস্টে করা শুরু করলো। আর সেখান থেকে ধীরে 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 স্লোলি দেশের বিরুদ্ধে আরও বিরোধী স্ট্রং করে তোলা, আরও দারিদ্রতায় নিচে নিয়ে আসা, আরও দেশকে আরও গরিব করে দেখানো, এই সমস্ত কিছুই তারা স্টার্ট করে দিল। দেশের চাকরি, কর্মসংস্থান সমস্ত কিছু যেন তুলে ধরা, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, একটা হাহাকার দেশে পরিণত করা। এই সময় একটা অন্ধকার জগৎ প্রত্যেকটা মানুষের কাছে তৈরি করে দেওয়া হলো, যেন প্রত্যেকটা মানুষ ভেনেজুয়েলাতে জন্মালেই তারা যেন দেখতে পায় তাদের সামনে একটা অন্ধকার জগৎ। অথচ তাদের সরকারের প্রতি তাদের বিশ্বাসটা উঠে গিয়েছিল। তার কারণ তারা তখন যে স্বপ্ন দেখছিল, তারা যে ভাবনা করছিল সেটা বিদেশি শক্তির ভাবনা। আর ঠিক এই জায়গাটাকে কাজে লাগিয়েই দিনের পর দিন তারা চলছিল। এবার পরবর্তীতে চলে আসলো মাদুরোর সরকার।
মাদুরোর সরকারে আসার পরেও একই রকম নীতি তারা চলছিল। ঠিক সেভাবেই চীন অন্যান্য দেশের সঙ্গে তেল বিক্রি করে মোটামুটিভাবে তাদের সংসারটা ভালোই চলছিল। কিন্তু সংসার চললে তো হবে না, দেশের বিরোধী শক্তিগুলির ওপর এতটাই হাবি হয়ে বসেছিল আমেরিকা যে সেখানটায় কোনো রকমভাবেই তারা পারছিল না সেখান থেকে বেরিয়ে আসতে। সেই সমস্ত বিরোধী দলগুলি তারা হয়তো মনে করেছিল যে আজকে আমাদের সঙ্গে এদের সমর্থন রয়েছে, এই সরকারকে ফেলে দেব। দেশের বিরুদ্ধে আন্দোলন করা তো অনেক ভালো, দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ভালো, দেশের উন্নতি করার জন্য করতে হয়। কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে সরিয়ে দেব, তার জন্য বিদেশি শক্তির সাহায্য নেব, এটা ভয়ঙ্কর ক্ষতিকারক। আর ঠিক এই একই রকম ক্ষতিকর এই ভেনেজুয়েলার প্রত্যেকটা নাগরিকদের সামনে তুলে ধরা হয়েছিল এবং প্রত্যেকটা নাগরিক ভুল বুঝেছিল সেই দেশের প্রধানমন্ত্রীকে, সেই দেশের প্রেসিডেন্টকে। এবার যার ফলস্বরূপ হলো পরবর্তীতে সেই দেশের প্রত্যেকটা স্তরে ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে সমস্ত ধরনের যত বড় বড় লিডার রয়েছে তাদের প্রত্যেকটা কন্ট্রোলে নিয়ে নিল, বিরোধীদের কন্ট্রোলে নিয়ে নিল আমেরিকা। এবং পরবর্তীতে আমেরিকা জানে যে এই ভেনেজুয়েলার উপর যদি আক্রমণ করি তাহলে আন্তর্জাতিক আদালতে আমাকে অনেক হেসারত হতে হবে। তার জন্য সে একটা ফাইল তৈরি করে, সেই ফাইলে কি করা হলো, প্রচুর পরিমাণে সে দেশে বিদেশি অস্ত্র ঢোকানো হলো, সে দেশে মাদক ঢোকানো হলো এবং রীতিমতো বিদেশি বিরোধীদেরকে দিয়ে বলানো হলো যে এই সমস্ত কিছু এই মাদুরোর সরকার কারবার করে, এই সমস্ত মাদক এই মাদুরোর সরকার কারবার করে। তার এগেনস্টে একটা ফাইল তৈরি করে তারা রেডি করে রাখলো। এবং সে দেশে রিসেন্টলি ভোট হয়ে গেছে, সেই ভোটকে অবৈধ ঘোষণা করা এবং গণতন্ত্রকে হত্যা করা, এক কথায় ছাপ্পা ভোটে সরকার। এই যে অঘোষিতভাবে ঘোষণা করা, এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু সেই দেশেরই জনগণ সম্পূর্ণরূপে দায়ী ছিল। দেশের জনগণ যদি দেশের বিরুদ্ধে যায় সেটা ভালো, কিন্তু যদি সে দেশের বিরুদ্ধে গিয়ে যদি বিদেশি শক্তির সহযোগিতা করে সেটা কিন্তু অনেকটাই হিংস্র, যার নিজের ক্ষতি নিজেকে করতে হয়। আর ছাত্র যুবকে যদি একবার হাতে পায় কোনো একটা বিদেশি শক্তি, তারা জানে সে দেশের ভবিষ্যৎ আমাদের হাতে। আর যদি সেটার যদি একদম জলজান্ত উদাহরণ দেখতে চান তাহলে বাংলাদেশের যুব শক্তিকে দেখুন, যে দেশের শক্তিকে কিন্তু কোনো এক দেশ তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর যার ফলস্বরূপ সেই দেশ নিজের দেশের নিজে ধ্বংস করছে। সেই দেশের হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে গেছে, সেই দেশ এক শ্রেণী আর এক শ্রেণীকে হিন্দু মুসলিম দাঙ্গা, সেই দেশেই একটা লোক আর একটা লোককে হিংসা হানাহানি, ছোট লোক বড় লোক গরিব দারিদ্র প্রত্যেকের মধ্যে একটা লড়াই শুরু হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে সেটা তো চলছেই, সরকারি সম্পত্তিগুলোকেও তারা নষ্ট করছে। অথচ যারা করছে তারা শুধু এটাই জানে যে আমাদের দেশে স্বাধীন করছি আমরা। এই যে ব্রেন ওয়াশ, এই লেভেলের ব্রেন ওয়াশ কিন্তু শুধুমাত্র একমাত্র বিদেশি শক্তির দ্বারাই সম্ভব। তাই মাদুরোকে কিন্তু ওখান থেকে কোনোরকমভাবেই তাকে যুদ্ধ করে তাকে তুলে আনা হয়নি, সেখানে সম্পূর্ণ আগে থেকে একটা গেম প্ল্যান ছিল, সমস্ত কিছু আগে থেকে রেডি করা ছিল এবং সমস্ত সেনাপ্রধানদেরকে ধমকানো ছিল যে তোমরা যদি কোনো রকম কোনো কিছু বাধা হও তাহলে কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হতে পারে, আর যুদ্ধ করলে তোমাদের মৃত্যু অনিবার্য, তার চেয়ে তোমরা বেশ ডলার নাও, বিন্দাস থাকো, দিনে হেসে গেলে দিন কাটাবা প্রত্যেকে। অলরেডি তারা সেভাবেই ছিল। জাস্ট আমেরিকা যে ডেল্টা বাহিনী ছিল তারা সেখানে গেছে, ফাঁকা জায়গায় 2-4টে বোম মেরেছে এবং তাদের যেটুকু কাজ ছিল তাদের সেনাবাহিনীরা তাদেরকে পাহারাদার যারা ছিল তারা সরে গেছে। রীতিমতো সে দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসা হয়েছে এবং ট্রাম্প সরকার বুক ফুলিয়ে পরিষ্কার বলছে ভেনেজুয়েলা থেকে আজ থেকে আমরা আমাদের মতো করে চালাবো, আমাদের শাসন চলবে। সে বুক ফুলিয়ে বলছে, তার সঙ্গে সঙ্গে বলছে কেন এটা হচ্ছে যদি কেউ বলে, তাহলে তার জন্য সব রেডি। সে দেশের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছিল, সে দেশে মাদক পাচার চলছিল, সে দেশে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে, প্রচুর উদাহরণ রয়েছে, সেগুলি তারা রেডি করেছে। আন্তর্জাতিক আদালতে সে দেশের প্রেসিডেন্টের বিচার হবে, এই সমস্ত কিছু। আসল বিষয়টা তো কেউ তলালোই না। যেইভাবে একটা দেশকে ধ্বংস করার জন্য যুব শক্তিকে হাতিয়ার করে, বিরোধী শক্তিকে হাতিয়ার করে সেই দেশের এগেনস্টে দেশের মানুষকে করে দিয়ে সেই দেশটাকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিল, সেই দেশের সম্পত্তিকে নষ্ট করা হলো, এই দেশকে কিন্তু আর কোনো দিন আর উঠে আসতে পারবে না। এই আমেরিকা আগাগোড়ায় তাই তারা শোষণের নীতিকে ভীষণ রকমভাবে পছন্দ করে। আর এই শোষণ তারা কি করে করবে তার পলিসিটাও কিন্তু তাদের সাইকোলজিক্যাল এই গেমটা খুব ভালো তারা খেলতে পারে। তাই সবসময়ের জন্য ভারতবর্ষকে কিন্তু একটাই হুমকি দেওয়া হয়, ট্যারিফ। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে এবং তার জন্য কিন্তু বারবার করে এই হুমকিটা দিতে হয়। এই হুমকি দিয়ে কিন্তু আমেরিকা কিন্তু বসে থাকবে না। আমাদের দেশের যুব সমাজ থেকে শুরু করে বিরোধী দলগুলি প্রত্যেকের উপরে কিন্তু রীতিমতো এই বিদেশি শক্তি কিন্তু হাবি হয়ে বসে আছে। যদি একটা বার যদি কোনো সুযোগ পায় তাহলে এই যুবকেদের কিন্তু ব্রেন ওয়াশ অলরেডি করে স্টার্ট করে দেবে। তাই প্রত্যেকের যুবক যে কোনো আন্দোলন যাই করুন আপনারা, তার পেছনে থাকা কারণগুলি দেখে নেবেন, তার পেছনে আসা অর্থগুলি কোথা থেকে আসছে সেগুলিকে ভালো করে বুঝবেন, কোনো বিদেশি শক্তির হাতের মধ্যে রয়েছে কিনা সেটা ভালো করে বুঝবেন। আর যদি না জানেন, কিছু
সামান্য কিছু পরিমাণ গদ্দারদের জন্যই কিন্তু দেশের ক্ষতি হয়। আর সেই গদ্দারগুলোর পেছনে কিন্তু প্রচুর পরিমাণে যুবকরা আবেগে চলে আসে, তারা কিন্তু অত ভাবনা চিন্তা না করেই চলে আসে। আর এই গদ্দারগুলোই কিন্তু দেশের ক্ষতি করে। তাই দেশের বিরোধী হোক, যে কোনো হোক, তারা যদি স্ট্রং থাকে আমাদের ভারতবর্ষে কোনো কিছুই করতে পারবে না। আর আশা করি ভারতবর্ষের আশেপাশেও তারা আসতে পারবে না। আমেরিকা খুব ভালো করেই জানে যে একটা পরমাণু শক্তিধর দেশ হচ্ছে ভারতবর্ষ, আর সেখানে চট করেই নাক গলানো অতটাও সহজ হবে না, কারণ যেখানে 140 কোটির আবাদি রয়েছে। পাশের দেশ বাংলাদেশ থেকে কিন্তু আমাদের একটাই শিক্ষা নিতে হবে যে যুব সমাজ এবং ছাত্র সমাজ প্রত্যেকেই কিন্তু খুব স্ট্রিক্ট চিন্তা ভাবনা করে যে কোনো আন্দোলন করতে হবে। আন্দোলন আমরা প্রত্যেকেই করতে পারি, সরকার এগেনস্টে আন্দোলন করতে পারি, আমাদের কর্মসংস্থান নিয়ে আমরা আন্দোলন করতে পারি, আমাদের দেশের উন্নতি নিয়ে আমরা আন্দোলন করতে পারি, এই সমস্ত কিছু করতে পারি। কিন্তু এই আন্দোলনের নামে দেশের সম্পত্তিকে নষ্ট করা, দেশকে ভাঙচুর করা, দেশে মাদক বিক্রি করা, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা, এই সমস্ত কিছু কিন্তু দেশদ্রোহিতা, এগুলি কিন্তু বিদেশি শক্তি। এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে, তারপরেই কিন্তু এই দেশের একজন সঠিক নাগরিক হয়ে ওঠা যাবে। তাই আমাদের দেশকে আমরা কখনোই ভেনেজুয়েলা হতে দেব না, কারণ আমাদের 150 কোটি হোক, 140 কোটি থেকে 50 কোটিতেই মোটামুটি পৌঁছে গেছি। বর্তমানে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশেও আমরা চলে এসেছি, কিন্তু এইখানে কিন্তু এই সমস্ত নাক গলানি চট করে চলবে না। তাই প্রত্যেকে সুস্থ থাকবেন, প্রত্যেকেই ব্রেন খোলা রাখুন, দেখে শুনে সমস্ত কিছু করুন, দেখবেন এই বিদেশি আতাত বা বিদেশি শক্তি আমাদের কিচ্ছু ছিঁড়তে পারবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।